যেই ওয়েলফেয়ারটা আমরা মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের জন্য দিচ্ছি, যেই ওয়েলফেয়ারটা আমরা বীর জুলাই যোদ্ধা এবং শহীদদের জন্য দিচ্ছি, তাদেরও তো একই রূপে এটি প্রাপ্য, একই কারণে তো তারা জীবন দিয়েছেন। তো সেই কারণে আমরা মনে করি যে এই অধিদপ্তরের প্রয়োজন রয়েছে। এখানে আমরা সবাইকে নিয়ে, এটি কোনো দলের জন্য না। আপনারা জানেন যে আজকে গুম হওয়া অনেকেই আমাদের জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, যারা আমাদের বিরোধী দলীয় দলের সংসদ সদস্য হিসেবে এসেছেন, তারাও কিন্তু এই কথাটি তুলে নিয়ে এসেছেন। তো তাদেরও জ্ঞাতার্থে বলতে চাই যে আমি আসার পর থেকেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কাজ করছি। হ্যাঁ, একটা বিষয় এখন আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। এখানকার যে ব্যুরোক্রেটিক যে জটিলতা, যেটাকে ইংলিশে আমরা রেড টেপিজম বলি, সেটা রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে। এমনকি কোনো ক্ষেত্রে বলা যেতে পারে 1 ডিগ্রি এখন বেড়ে গিয়েছে। তো সেটিকে কাটিয়ে উঠে অবশ্যই আমরা আমাদের যেটা লক্ষ্য সেটিকে আমরা বাস্তবায়ন করব, এবং আমরা কোনো ধরনের বাধা বিপত্তি যদি এখানে আসে সেটাকে কোনোভাবে আমরা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেশ, জাতি, জনগণের জন্য রাজনীতি করেছি, লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। আমরা ব্যক্তিগতভাবে কোনো মন্ত্রিত্ব পাওয়ার জন্য এটি করিনি। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই চেয়ারে বসেছি। আমরা যে কর্মসূচিটি গ্রহণ করেছি এটি সম্পূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গ্রহণ করেছে। এই সরকার বাংলাদেশের আপামর জনগণের সরকার। এই মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মন্ত্রণালয় এবং তাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়ে থাকে। আমরা যে কোঅর্ডিনেশন মিটিংটি করেছি সেখানে কোনো রাজনৈতিক বাছবিচার করা হয়নি। সকল পক্ষকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আমরা যে অনুষ্ঠানগুলি করব, যে আমাদের যে কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে, সেখানে সকল যারা এই জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের সকলকেই দাওয়াত অবশ্যই দেওয়া হবে, এবং আমরা আমরা আশা রাখি যে তারা অবশ্যই সেখানে পার্টিসিপেট করবেন, এবং এই একটা জায়গায় যাতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি সেটি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, আপনি যে সমস্যাটির কথা বললেন, এই সমস্যাটি কয়েক জায়গায় হয়েছে, আমরাও সেটা শুনেছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেখানে আমার রুলস অফ বিজনেসের বা অধিদপ্তরের কাগজটি আমার ড্রয়ারে রয়েছে, এখন বের করে পড়লে অনেক সময় লেগে যাবে। সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কার পরে কে পাবে, তারপরে কে পাবে, তারপরে কে পাবে। তো এখানে যদি দ্বন্দ্ব হয়ে থাকে সেটি আসলে ব্যক্তি পর্যায়ে হয়েছে, কিন্তু এখানে নিয়মের বা আইনের কোনো ঘাটতি নাই, কারণ এই বিষয়গুলো বিবেচনায় রেখেই সেইভাবেই আইনগুলো প্রণয়ন করা হয়েছে যে ভাগ হয়ে গেলে কে কত ভাগ পাবে, বাবা মা কত ভাগ পাবে, এটা খুব সুনির্দিষ্টভাবে লিখিত রয়েছে। আপনি যদি চান আমি একটি কপি আপনাকে সেটি প্রোভাইড করতে পারব। ঠিক আছে, শেষ করেন। একটা প্রশ্ন, আমরা দেখেছি যে কালকে জুলাই ফাউন্ডেশনটি গঠন হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরেরও আগে, এবং সেটি তখন বিশেষ উদ্যোগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা, তিনি গঠন করেছিলেন, এবং তার ঐচ্ছিক তহবিল থেকে তিনি 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, এবং সেখানে আরও বাইরের থেকে ডোনাররাও পার্টিসিপেট করেছিল। তো একটি পর্যায়ে যখন একটি অধিদপ্তরই গঠন করা হয়ে গেল, আপনি দুই দিক থেকেই বিষয়টি বিবেচনা রাখতে পারেন। সরকারের দিক থেকে যদি দেখেন, আমরা তো একটা অধিদপ্তর গঠন করেছি এই সার্ভিসগুলো দেওয়ার জন্যেই, তাহলে জুলাই ফাউন্ডেশন একটি এনজিও, সেই এনজিওকে কেন আমরা জনগণের ট্যাক্সের টাকা আবার ডাবল আপ করে দেব? এখন তো সেটা তো মানে দুইবার করে হয়ে যেতে পারে, অথবা সেটা মিসইউজ হয়ে যেতে পারে। যেখানে আমরা একটা সম্পূর্ণ আলাদা অধিদপ্তরই গঠন করেছি পুরো সার্ভিসটা তাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন আসেন, আমি জুলাই ফাউন্ডেশনকে তাদের আর্থিক কি অভিযোগ রয়েছে সেটি আপনারা খতিয়ে দেখে বের করবেন, সেটির ব্যাপারে আমি মন্তব্য করব না। ওনাদের অফিস এক্সপেন্সের বরাদ্দ দেওয়াটি আসলে বাংলাদেশ সরকারের কোনো কালেই এটি দায়িত্ব ছিল না।
বরঞ্চ আমি যেটি তার আগের সেন্টেন্সে বলছিলাম, ওনাদের আর্থিক যে কোনো ধরনের যদি অসঙ্গতি বা কোনো ধরনের যদি অভিযোগ থেকে থাকে বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড হয়ে থাকে, সেটি আপনারা একটু তদন্ত করে বের করবেন অ্যাজ জার্নালিস্ট, যে সেই টাকাগুলো কোথায় গেল। বিশাল একটা অ্যামাউন্টের টাকা সেখানে ঐচ্ছিক তহবিল থেকে তো গিয়েছেই, এবং বাইরে থেকে কি এসেছে, বিদেশ থেকে কি এসেছে আমরা কিন্তু জানি না। ইটস এনজিও, আমরা তাদেরকে অডিটও করতে পারছি না। তো সেই ক্ষেত্রে তাদের বেতন, তাদের অফিস ভাড়া, সেটি যদি আমাদের সরকারের উপরে চাপানো হয়, এটি কতটুকু যৌক্তিক সেটি আপনারাই বিবেচনা করে দেখবেন। সেভাবে আমার লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো এই যে জুলাই শহীদদের যে সংখ্যাটা, এই যে পরিবর্তনটা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়েই আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে উনি এই আন্দোলনের এখন নেপথ্যে বহুদিন ধরেই তিনি এই আন্দোলনকে পরিচালনা করে আসছেন, এবং ওনার সোর্স নেটওয়ার্ক অনুযায়ী উনি যে তথ্যটি দিয়েছেন যে এখানে 2000-এরও অধিক শহীদ হয়েছেন এই আন্দোলনে। কিন্তু আমরা তো এসেছি ফেব্রুয়ারি মাসে, কিন্তু যখন এই তালিকাটি প্রণয়নের কাজ শুরু হলো, এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তালিকাটি তৈরি হয়েছে। যে কেউ এসে বলল তাতে করে তো আমরা আসলে তালিকায় অন্তর্ভুক্ত সরকারের পক্ষে করা সম্ভব নয়। সেখানে সিভিল সার্জন, যেই সংশ্লিষ্ট জেলার ডিসি সহ একটা পুরো তদন্ত রিপোর্ট হয়, এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে যখন MIS হয়ে আসে, ফাইনালি আমরা শুধু গ্যাজেটটা পাস করি। তো এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি বা ফিল্ড থেকে কালেক্ট করা সম্ভব হয়েছে, তার উপরেই এই তালিকাটি নির্ণয় করা হয়েছে এখন পর্যন্ত। তো বাকি আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময়কার ভয়াবহ পরিস্থিতি কী ছিল। তখন লাশ গায়েব করে দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজপত্র গায়েব করে দেওয়া হয়েছে, মর্গ থেকে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। এই সব কারণেও হয়তোবা সংখ্যাটি যতটুকু আমরা আনঅফিসিয়ালি বা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি, অফিসিয়ালি আমরা সেটাকে ডকুমেন্টেড করতে পারিনি আর কি। থ্যাংক ইউ। আসলে আমি এই বিষয়ে একটু বলতে চাই, যেহেতু কোনো মিসকনসেপশন থাকা উচিত নয়, কারণ আপনারা দেখেছেন যে বিগত পার্লামেন্ট বাজেট সেশনে এই বিষয়ে কয়েকবারই কথা উঠে এসেছে। তো আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই, অনেক আগে থেকেই যারা গুম খুনের শিকার, বিশেষ করে আমাদের বিএনপির ছাত্র নেতারা, তাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আপনারা জানেন যে মায়ের ডাক নামে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সানজিদা ইসলাম তুলি, ওনার সাথে আমি নিবিড়ভাবে কাজ করে আসছি, এবং এই পরিবারগুলোর পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি। তো আমার সবসময়ই ইচ্ছা ছিল যে যখনই আমরা সুযোগ পাব, আমরা সরকার গঠন করব, আমরা তাদের জন্য প্রথমেই একটা উদ্যোগ নেব, যাতে তারা এই যে ছাত্রনেতারা গুম হয়ে গিয়েছে, তাদের কিন্তু ছোট ছোট বাচ্চা ছিল, স্ত্রী সন্তানদের তারা রেখে গিয়েছেন। এখন সেই বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে। আজকে যদি তাদের বাবারা বেঁচে থাকতেন, তাহলে তারা যে কষ্টটি করছেন সেই কষ্টটি হয়তো বা তাদের করতে হতো না, একটা ভালো পজিশনে তারা থাকতেন। তো এই জিনিসটা আমি সবসময় অনুভব করে আসছি।